অনেস্টি সিনসিয়ারিটি বিসর্জন দিবে না, যত কষ্টে থাকো। অনেক স্বপ্ন দেখো, সব স্বপ্ন বাস্তবায়ন হবে না, কিছুও যদি বাস্তবায়ন হয় ইউ আর থ্রু ইন ইউর লাইফ। মানুষ যদি নিজের কাজটা সিনসিয়ারলি আর অনেস্টির সাথে করে, দ্যাট ইজ দেশপ্রেম। আসসালামু আলাইকুম, কেমন আছো তোমরা? আমি প্রথমে ধন্যবাদ জানাই আমাদের সম্মানিত চেয়ারম্যান জনাব সবুর খান এবং অন্যান্য যারা এটার আয়োজনে সম্পৃক্ত ছিল, সবাইকে আমার আন্তরিক ধন্যবাদ এবং মোবারকবাদ। তোমাদের উদ্দেশ্যেই কিন্তু আসা আমার। প্রত্যেক মানুষই কিন্তু স্বপ্ন থাকে। যখন আমরা বুয়েটে ভর্তি হয়েছি, তোমাদের ভিসি স্যার আছে আমাদের সাথে, তখন ফার্স্ট ইয়ারে যখন থাকি না, তখন মনে হয় আমরা চিফ ইঞ্জিনিয়ার। ভাব সাপ দেখলে মানে পাস করে চিফ ইঞ্জিনিয়ার হয়ে গেছি। যেই সেকেন্ড ইয়ারে উঠি সুপারিনটেন্ডেন্ট ইঞ্জিনিয়ার, এক ধাপ নিচে নেমে যাই। যেই থার্ড ইয়ারে উঠি তখন এই যে এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার, আর ফোর্থ ইয়ারে উঠলে বাস্তবতার সাথে অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার, যেটাই আসল পরিচয়। তো স্বপ্ন সব থাকে, আকাঙ্ক্ষা থাকে, মানুষের ইচ্ছা থাকে। এখন এটার জন্য তোমাকে নিজেকে নিজে তৈরি করতে হবে, এটা কেউ তৈরি করে দেবে না। তুমি নিজের ভবিষ্যৎ কি করবা, এটা ইউ আর টু ডিসাইড ইয়োর সেলফ, নোবডি উইল ডিসাইড অন ইয়োর বিহাফ, কেউ করবে না। আমি আজকে তোমাদের কিছু ভালো কথা বলে যেতে পারি, আমার অতীত তোমাদেরকে জানাতে পারি, হয়তো তোমাদের কাজে লাগবে বলে। হ্যাঁ, এইভাবেও তো একটা ভবিষ্যৎ গড়া যায়। এই স্বপ্ন আমারও ছিল। আমার সাথে ছবিতে একটা ছেলে দেখেছো নিশ্চয়ই, ডক্টর তৌফিক সিরাজ, শেলটেকের এমডি ছিল। আমার সাথেই আমরা একসাথে ল্যাবরেটরি স্কুলে পড়েছি, ঢাকা কলেজে পড়েছি, বুয়েটে একসাথে পড়েছি, ব্যবসা একসাথে করেছি। মাঝখানেও শুধু 3 বছর পিএইচডি করতে লন্ডনে ছিল এবং এসে বুয়েটে জয়েন করেছিল। 6 মাস চাকরি টিচিং করার পর শেলটেকে জয়েন করে আমরা একসাথেই শেলটেক শুরু করি। আমরা দুজনই অত্যন্ত স্বপ্নবাদী একটা মানুষ, দুজন মানুষ ছিলাম। আমরা সারা রাত বসে বসে চিন্তা করতাম যে চাকরি করে কিছু হবে না। এর একটা কারণ ছিল, আমার বাবা সরকারি চাকরি করতো, ওর বাবা মা দুজনই সরকারি চাকরি করতো। যার ফলে আমরা দেখেছি যে এতে খুব বেশি উঠা যায় না। 6 ভাই বোন, মানে সংসার চালাতো ঠিকই, বাট কষ্ট হইতো। মধ্যবিত্ত পরিবার, একদম মধ্যবিত্ত পরিবার। তো এই থেকে উত্তরণ চাচ্ছিলাম, তো ভাবলাম যে এই উত্তরণ তো একমাত্র ব্যবসা। চাকরি করলে তো সেই অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার, এর বাইরে তো কিছু হবে না। 1100 টাকা বেতন শুরু, সেটাও ডাক্তার আর বুয়েটের ইঞ্জিনিয়ারদের দিত 1100, বাকি সবাইকে দিত 1550 টাকা। আমাদের 50 টাকা বেশি দিত টেকনিক্যাল অ্যালায়েন্স। কবি ঠিক আছে? সো পুরনো স্মৃতির থেকে বলি, তো এই 1100 টাকা দিয়ে কী হবে? তো চিন্তা করলাম আমরা দুজন ব্যবসা করব। কি ব্যবসা করব, কেমনে করব, ক্যাপিটাল কে দিবে, এইগুলো কোনো চিন্তা ভাবনা নেই। স্বপ্নে ছিল ব্যবসা, এটা সত্য। এবং আমরা এটাও চিন্তা করেছি, যখন আমাদের 10,000 টাকা রোজগার হবে তখন অন্য কোনো ধান্দা করব না। 10,000 টাকা, এত টাকা, আর কি ধান্দা করার দরকার, আরামসে খাবো দাবো ঘুরবো। খুব সিম্পল আইডিয়া। এবং যখনই আমরা সুযোগ পেতাম হাত দেখাতাম মানুষ, যার কাছেই শুনতাম হাত দেখে তার কাছেই দৌড়ায় যেতাম। হাত দেখে কি বলে? তো বুয়েটের ছাত্র যারা ব্যাকগ্রাউন্ড জানতো তারা তো বলে ভালো ছেলে, পড়াশোনায় ভালো, বিদেশ যেতে পারবেন। এগুলো কমন কোশ্চেন। বিদেশ যাওয়াটা একটা কমন কোশ্চেন ছিল, আরেকটা টাকা পয়সা হবে কিনা এটা জানতে চাইতাম। তো তৌফিক আমার বন্ধু একদিন বললো, ওর এক দুলাভাই ঈশ্বরদী থাকে, খুব ভালো হাত দেখে। আমরা তখন 3rd ইয়ারে অথবা 4th ইয়ারে পড়ি। তো আমরা একটা ব্যাগ নিয়ে বেরোয় গেলাম ঈশ্বরদীতে। রাস্তা ভেঙে ভেঙে, কোনো টিকিট নেই, যা রাস্তায় উঠলাম, প্রথমে গোয়ালন্দ ঘাট, তারপর রাস্তা ইয়েতে পার হইলাম, তারপর বাসায় যখন পৌঁছলাম তখন দুলাভাইয়ের ওখানে, তখন বাজে হলো প্রায় 10টা। তো দুলাভাই তো ইয়ে গেছে, বোন, ওনার কাজিন, তফিকের কাজিন। তো বলছে, আরে এত রাত্রে তোরা এখানে কি জন্য আসছিস? বলছে, না আসছি, কাজে আসছি। কার কাছে আসছিস?
বলে আপনার কাছে আসছি। তো বলে কি জন্য? পরে বলবো, আগে খাওয়া দেন। তো বোনরে বলল তুমি পোলাও রান্ধো, আমরা পোলাও খাবো। তো এনিওয়ে রাত ১২টা পর্যন্ত রান্দাবান্দি হলো, আমরা খেলাম। তারপরে আমরা তো সকালে চলে আসবো। তো রাত্রেবেলায় আয়োজন। উনারে বলা হইলো যে আমাদের একটু হাত দেখবেন। দেখো কই গেছি? হাত দেখাইতে। তো হাত দেখে কি বলল? বলল, "দুজন কি একসাথে দেখাবি না তোরা আলাদা, আলাদা দেখাবি?" আমরা বললাম, "আমরা একসাথেই দেখাবো।" তো তৌফিকের হাত, তৌফিক ল্যাবরেটরি স্কুলে ফার্স্ট বয় ছিল। সবসময় প্ল্যানিং এ ওর রেকর্ড এখনো ভাঙতে পারে নাই। তো ওর সম্বন্ধে জানার ডাটা, এর নিয়ে বলার কিছু নাই। তুই ভালো রেজাল্ট করবি, তুই পড়াশোনা করবি, পিএইচডি করবি ইত্যাদি, ইত্যাদি। এগুলো তো বলল। এগুলো তো নোন ডাটা দিয়ে কথা বলা তো সোজা। আর আমার সম্বন্ধে খুব বেশি জানে না। নামটা জানে কিন্তু আর কিছু জানে না। প্যারামিটার খুব একটা জানা নাই। আমারে যেটা বলল, সব বাদ দিয়ে যেটা বলল যে ৩৫ বছরের সময় তুই ছাই ধরলেও সোনা হয়ে যাবে। আমার এইটুক মনে আছে। আর বাকিগুলো আমার মনে-টনে নাই। বাকি সবগুলা ওই যে প্রেম, বিয়ে ইত্যাদি, ইত্যাদি এগুলো তো জানোই। এগুলো বলে, এগুলা হাত দেখার সময় যে যা জানতে চায় বলে। তা আমার এটার উপরেই কৌতূহল ছিল যে আমি নাকি ছাই ধরলে সোনা হয়ে যাবে। এনিওয়ে এইটুকুই মনে ছিল। এইটাও একটা কিন্তু মোটিভেশন ছিল। ট্রাস্ট মি। মিথ্যা কথা বলছি না। মাঝে মোটিভেশন থাকে না? ছোট্ট কথার উপরে একটা মোটিভেশন হয়ে যায়। আমি বলি তাহলে ৩৫ বছর, তখন তো আমাদের বয়স হইল কত? ১৮, ১৯, ২০। তো ৩৫-১৫ বছর বাকি। ছাই হয়ে যাবে, সোনা হয়ে যাবে ইত্যাদি। স্বপ্ন তখন বিভোর। এবং যখন পাস করলাম 79 এ, তো প্রাইভেট সেক্টরে জয়েন করলাম। টোবাকো কোম্পানিতে ৳১৭০০ বেতন। আব্বা তখন রিটায়ারমেন্টে চলে গেছে। আব্বা রিটায়ারমেন্টের থেকে যখন ফিরে আসে, ওই দিনের কথাটা আমার মনে আছে। আব্বা দেখি এসে কান্নাকাটি করছে। মানে একদম রুমাল ভিজায় ফেলছে। আমি যখন বাসায় ঢুকছি, আমি বলছি, "আব্বা কান্দো কেন?" তো বলল, "না আজকে তো রিটায়ারমেন্ট করলাম। টাকা তো কমে গেল বেতন। তাহলে চলবে কিভাবে? সংসারটা চলবে কিভাবে? মধ্যবিত্তের যা কথা।" তাই আমি বললাম, "আমার তো আর ৮ মাস ৯ মাস বাকি বেরোনো। তোমার তো ৬ মাস ফুল বেতন দিবে।" আমি এগুলো জানতাম সরকারি নিয়ম-কানুন। তা আমি ৬ মাস তো হয়েই যাবে, একই কথা। আর এরপরে হাফ বেতন দিল, ৩-৪ মাস আমরা কাটায় নিব ইনশাআল্লাহ। তারপর তো আমি চাকরিতে ঢুকে যাব। আব্বা একটু আশ্বস্ত হইল, বাট আস্তে, আস্তে কাঁদা বন্ধ করলো। আমি বললাম যে, "চিন্তা করার কিছু নাই। হবে একটা কিছু ইনশাআল্লাহ।" তা আমি ওই ওখানেই ওইটা শেষ করলাম। তারপরের থেকেই চাকরিতে জয়েন করার পরই গভর্নমেন্ট সেক্টরে জয়েন করিনি। কিন্তু সরকারি চাকরিতে বেতন যা বললাম ১১০০। আমি যেটা প্রাইভেট জয়েন করলাম সেখানে ৳১৭০০ টোবাকো ফ্যাক্টরি, যশোরে আলফা টোবাকো। তো ৳১৭০০ দিয়ে সংসার চলে। তারপরে ওখানে নকশালের আক্রমণে একদিন পুরা ফ্যাক্টরির মধ্যে নকশাল আক্রমণ করে। তোমরা এটা জানো না, নকশাল আগে ছিল বামপন্থী একটা দল। ওই বড়লোক পাইলেই ওদের হয় জবাই করতো, না ওদের থেকে টাকা নিয়ে যেত ইত্যাদি, ইত্যাদি। তো তারা অ্যাটাক করলো ফ্যাক্টরিতে। আমি রাত্রেবেলা ফ্যাক্টরিতেই থাকি। তো আমি ভয়ে আর পরে চলে আসলাম। এবং ওরা নকশাল আক্রমণ করলে কেউ সাহায্য করে না। একজনের মাথা ফাটাই দিল, আরেকজনের ই যে বেল দিত যে ইন্ডাস্ট্রিতে, ঘন্টা বাজাইতো, ওই রড দিয়ে পিটাইলো ইত্যাদি, ইত্যাদি। রক্ত ভেসে যাচ্ছে কিন্তু কোনো ডাক্তার আসে না। নকশাল আক্রমণ করলে কোনো ডাক্তার আসতে পারে না। এটা ছিল তখনকার একটা নিয়ম-কানুন। আমি ৮০ র কথা বলছি। ৭৯ সালের এন্ড অফ 79। তো আমিও চাকরি ছেড়ে চলে আসলাম অজানা উদ্দেশ্যে। এখানে এসে আরেকটা চাকরি পেলাম। আরেকটা চাকরি, থার্ড চাকরি যখন পেলাম, তখন একটা জিনিস আমার মাথায় ছিল। তখন আমি জনতা ব্যাংকের ইন্ডাস্ট্রিয়াল ডিভিশন ছিল। এটারে বলতো এসএসআই, স্মল স্কেল ইন্ডাস্ট্রি। এটা ওয়ার্ল্ড ব্যাংকের ফিন্যান্সে চলতো। আইডিএ ক্রেডিট হ্যান্ডেল করতো। আইডিএ ক্রেডিট একটা দিয়েছিল 800 মিলিয়ন। ওইটা দিয়েই এইটার স্মল স্কেল ইন্ডাস্ট্রিটা চলতো। তো ওখানে আমার টেকনিক্যাল ফিজিবিলিটি স্টাডি করা, এটাই মূল দায়িত্ব ছিল। ইন্ডাস্ট্রিগুলো হয় কি না। তো ইন্ডাস্ট্রি করতে, করতে অনেক ইন্ডাস্ট্রিয়াল যারা আসে, এন্টারপ্রেনার আসে, তাদের সাথে পরিচয় হয়েছে। তারা যা কালচার আমাদের, কথায়, কথায় ঘুষ দিতে চায়। কেউ টেবিলের নিচ দিয়া, কেউ বলে দুপুরে আসেন একসাথে খাই ইত্যাদি, ইত্যাদি।
আমার বাবা ছিল প্রচণ্ড সৎ মানুষ, এই লেগেসিটা আমরা ধরে রেখেছি। সো আমি এগুলোতে কোনোটাই সাড়া দিতাম না। ইভেন আমাকে 2 লাখ টাকা পর্যন্ত ঘুষ দিতে চাইছে তখন। আমি নিচেই অফিস থেকে নিচেই নামি নেই, তো ভয়ে নামি নেই যে এত টাকা কেন দিতে যাচ্ছে, মানে কত বড় জোর চুরি করলে দিবে আমার এই টাকা, আমার কাছে উল্টা দিক মনে হতো। এনিওয়ে, তো এগুলা আমার ব্যাকগ্রাউন্ড, যে মানুষের অনেস্টি থাকতে হবে, এটা বটম লাইন। দেখো, এখন যদি আমরা বা সবুজ সাহেব যদি জিজ্ঞেস করো কাউরে, যদি কেউ যদি আমাদের রিকোয়েস্ট করে এই লোকের চাকরি দেন, প্রথম কি বলে জানো? লোকটা খুব সৎ। লোকটা কাজের কি না এটা বলে না, বলে লোকটা খুব সৎ। তার মানে সৎ তো তোমার এমনি হওয়ার কথা। সৎ কি কোনো কোয়ালিটি? সৎ, ইউ আর সাপোজ টু বি অনেস্ট। তো সৎ তো কোনো কোয়ালিটির কথা হইতে পারে না, বা চাকরির মানদণ্ড হইতে পারে না, কিন্তু এইটাই কিন্তু সবার আগে চলে আসছে। এবং তখন থেকেই কিন্তু এটা ছিল। এখনও বাংলাদেশের কন্টেক্সটে সৎ একটা বিরাট কোয়ালিটি, যে লোকটা সৎ। যে একটা সংজ্ঞা আমি শুনেছিলাম দেশপ্রেমের, সবাই দেশপ্রেম সম্বন্ধে অনেক অনেক সংজ্ঞা বলে। একটা মেয়ে বিটিভিতে উপস্থিত বক্তৃতায় ও দেশপ্রেম সম্বন্ধে বলছিল, তো দেশপ্রেমের একটা সংজ্ঞা বলল। সংজ্ঞাটা কীরকম? তো বললো, যেই কাজটা করে সেটা যদি সে নিষ্ঠা আর সততার সাথে করে, ওইটাই দেশপ্রেম। ওটার জন্য কোদাল নিয়ে গিয়ে পুকুর করতে হবে না, লেক কাটতে হবে না, ঝাড়ু দিতে হবে না, নালা পরিষ্কার করতে হবে। নালা পরিষ্কার যার দায়িত্ব সে করবে। সো যে প্রত্যেকটা লোক যদি বা মানুষ যদি নিজের কাজটা সিনসিয়ারলি আর অনেস্টির সাথে করে, দ্যাট ইজ দেশপ্রেম। এই সংজ্ঞাটা আমার তখন থেকেই মনে ধরেছে, এবং আমি এটা বিশ্বাস করি যে আসলে দেশপ্রেম এটাই। যে কাজটা ভিসি সাহেব যেই কাজের জন্য নিয়োগ করা হয়েছে, ওটা যদি উনি নিষ্ঠার সততার সাথে করে, এটাই তো দেশপ্রেম। এই এফএডিলের উন্নতি হবে, স্টুডেন্টদের উন্নতি হবে। স্টুডেন্টদের যদি এই ইউনিভার্সিটি যদি আপগ্রেডেশন হয়, হু উইল গেট দ্য বেনিফিট আউট অফ ইট? দি স্টুডেন্টস। তোমরা যেখানে ভর্তি হইতে যাবা বা মাস্টার্স করতে যাও বাইরে, তখন তো এইটার তো একটা গ্রেডেশন লাগবে। যে ঢাকা ইউনিভার্সিটির কিচ্ছু নাই, বুয়েটেরও এখনও কিচ্ছু নাই, যা দেখি বাইরে কোনো গ্রেডিংয়ে আমরা পড়ি না। 1000 ইউনিভার্সিটির মধ্যে আমাদের নাম নাই। সো এই যে জিনিসগুলো হচ্ছে, এই জায়গার থেকে আমাদের উত্তরণ দরকার। তা আমাদের নিজেদের কাজগুলো আমাদের নিষ্ঠার সাথে করলে, আমি এরকমই একদিন কাজ করছিলাম, তো আমার বস বলল যে তার শ্যালক খুলনা বা রাজশাহী ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি থেকে পাস করেছে, তার একটা চাকরি দরকার। তো আমাদের যে ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার ছিলেন, ওনার কাছে রিকোয়েস্ট করার জন্য তা আমারে বললো। তা আমি ওকে নিয়ে গেলাম ওনার কাছে। তো ওনার কাছে যখন গেলাম, তখন উনি বললো, ঠিক আছে আমি দেখি, আমি কঙ্কর তখন বড় কোম্পানি ছিল কনস্ট্রাকশন, বলে দিব ইত্যাদি ইত্যাদি দেখি। বাট তারপরে আমি যখন উঠতে লাগলাম, বললো তুমি একটু বসো। তা আমারে বললো, তুমি ইন্ডাস্ট্রি করো না কেন? সব মানুষের ইন্ডাস্ট্রি দাও। আমরা রাজমিস্ত্রি বাড়ি বানাই, রাজমিস্ত্রি কি দেখছেন কোনোদিন বাড়িতে ঘুমাইতে? তা আমি ইন্ডাস্ট্রি করবো করতে, আমার কাছে পয়সা আছে নাকি? তো খুব বললো, তোমার কয় টাকা লাগবে? তাই আমি বললাম যে, আমি তো তখন ইন্ডাস্ট্রির সাথে অনেক যুক্ত, তো আমি বললাম যে যদি 10 লাখ টাকা দেওয়া যায়, তাহলে ওয়ার্ল্ড ব্যাংক আরও 20 লাখ দিবে, তাতে 30 লাখ, তাতে একটা ছোট গার্মেন্টস করা যাবে। ঠিক আছে, আমি 5 লাখ দিব, তুমি 5 লাখ আরেকটা পার্টনার জোগাড় করো। তো সেই আরেক পার্টনার জোগাড় করতে গেলাম। আমি তখন মহামেডান ক্লাবের সাথে অত্যন্ত যুক্ত, খেলাধুলায় আগের থেকেই। তো মহামেডান ক্লাবে গেলাম, বাদল রায় বলে একটা প্লেয়ার ছিল, তোমরা দেখো না, মারা গেছে, ওনারা চিনে জানে। তো বাদল রায় আমার বলছিল যে আমার কাছে টাকা আছে, কুতুব ভাই কোনো ইন্ডাস্ট্রি করা যায় কিনা দেখেন, বা আমার কোনো বুদ্ধি দিয়েন। তা আমি বাদলরে খুঁজতে গেলাম, তো ওখানে দেখলাম যে আরেকজন আমার আরেক পার্টনার যে ছিল, ও হাউসে গোসল করছে। সে বলে, কাকে করছে? আমরা বাদল রায়কে। তো বলে, বাদল রায় তো খেপে গেছে। খেপ বুঝো কিনা যাই না, বাইরে ভাড়ায় খেলতে যাওয়া, ফুটবল খেলতে গেছে, আসবে কবে? পরশুদিন। ফাইন। তা আমি চলে আসছি, বলছে আমারে বলা যাবে? আমি বললাম, আসছিলাম ওই ইনভেস্টমেন্ট, আমাকে নেন, দূরায় চলে আসলো। তা আমি বললাম, আমারে যিনি অফার দিচ্ছে, আমি বাদলের কথা বলছি, হ্যাঁ আপনার কথা বলতে হলে আমার আবার জেনে বলতে হবে। তা আমি আবার গেলাম, যে বাদলে তো পাইনি, আরেকজন আছে,
নাম বলছি না, বলে তাকে কি নেবেন কি না, বলে তোমার যদি আপত্তি না থাকে আমার কোনো আপত্তি নেই। আমি বললাম ফাইন, তারা আনলাম। তো ওনারা দুইজন 4.5, একজন 4,21,000 টাকা, আরেকজন 5 লাখ টাকা দিল। আমি টাকাটা আমি বললাম তাহলে আমার টাকাগুলো আমার অ্যাকাউন্টে জমা দিতে হবে। আমি ন্যাশনাল ব্যাংকে গিয়ে অ্যাকাউন্ট খুললাম, ওনার অ্যাকাউন্টটা জমা দিল, আমি সাথে সাথে রেজিগনেশন দিয়ে দিলাম, সাথে সাথে 1 মিনিট দেরি করিনি। রেজিগনেশন দিয়ে আমি বললাম ঠিক আছে, আমি নেমে গেলাম, চলে গেলাম ব্রাদার্স একটা ইয়ে ছিল, এই যে সুইং মেশিনের ইন্ডিয়ান দেয়, তার ওখানে যে 1 বছর 360 ডেজ ডেফার্ড পেমেন্টে মেশিন আনার জন্য, তা আনলাম, ওখানে গিয়ে আনলাম। এরপরের ব্যবসা এভাবেই শুরু হইলো। তো 44টা মেশিন দিয়ে শুরু করলাম। এখন 44টা মেশিন দিয়ে শুরু করলাম, এর প্রথম অর্ডারটা কিন্তু একটা খুব স্বপ্নের মতো। তা আমি তো জানতাম যে গার্মেন্টস করছি, অর্ডার তো পাওয়া যাবেই। তো ওরে জিজ্ঞেস করি বায়ার কই পাওয়া যায়, বায়ারে কোথায় খুঁজে পাবো? তো বলে যা সোনারগাঁ গিয়ে বসে থাক, বসে থাকলে কিছু পাবি, ওখানে কি বায়ার আসে। তো যখন এরকম করছি, তো একদিন দুপুরবেলা এক ভদ্রলোক আসলো, বেশ লম্বা মতো, একটু খোড়ায় হাঁটে, একটা বিরাট ঝোলা কাঁধে। সে এসে বললো মে আই কাম ইন? তা আমি বললাম ইয়েস। তা এসে বসলো, ক্যান আই সিট? আমি বললাম ইয়েস ইউ ক্যান। তারপর বসলো, বসার পর বললো ক্যান আই সি ইউর ফ্যাক্টরি? তাই আমি বললাম ইয়েস, লেটস গো। আমি নিচে একতলায় বসতাম, আর ফ্যাক্টরিটা উপরে, ছোট্ট 5,500 স্কোয়ার ফিট জায়গা। তো তখন নিয়ে গেলাম, এক এক তলায় 1,500-1,400 এরকম স্কোয়ার ফিট। তো ঘুরে ঘুরে দেখায়, যখন আনলাম তা বললো, আমারে বললো যে ফ্যাক্টরি ইজ ভেরি স্মল, ইটস এ টাইনি ওয়ান, ওয়ার্ডটা ইউজ করছিল, ইটস এ টাইনি ওয়ান। আমি বলি ইয়েস বাট ভেরি এফিসিয়েন্ট। বলছে ইয়েস আই ডু এগ্রি, ভেরি এফিসিয়েন্ট। এটা আবার স্বীকার করলো। এই ভেরি এফিসিয়েন্টের গল্প আর একটু বলবো, আর পরে আসবে এটা। তো এনিওয়ে, তো আমারে বললো যে তুমি কোনো অর্ডার করছো আগে? আমি বললাম না। দিস ইজ ইউর ফার্স্ট অর্ডার? আমি বললাম ইয়েস। তো বলে আমি তোমার একটা ট্রায়াল অর্ডার দিচ্ছি, 4,500 পিসেস, একটা পায়জামা, সুইডেনের। তা আমি বললাম ফাইন, দাও। তো বললো তুমি একটা কাগজ কলম নাও। আমি নিলাম। এই ভদ্রলোক নাম হলো আকবুল্লাহ খানি, আর ছিল ইন্ডিয়ান সিটিজেন, গার্মেন্টস ব্যবসা করতো, গার্মেন্টসের এজেন্ট ছিল। ব্যবসা করলে তো বলে, মানে হি ওয়াজ দ্য এজেন্ট ফর বিগ কোম্পানিজ, লাইক তখনকার দিনে বিভাস ক্রিয়েশন, এরকম বড় বড় লিটম্যান, ওইগুলো কোম্পানির এজেন্ট ছিল। তো সে তখন আমার একটা অর্ডার দিল, বললো যে এখানে তুমি এফওবি বুঝো। তা আমি যেহেতু ব্যাংকে ছিলাম জানি এসব ওয়ার্ডগুলো, তো বললাম। তো বললো তুমি লেখো পার পিস কত। তো সব লিখলাম, এক্সেসরিজ কত, কার্টুন কত, তখন সব কিছু বিদেশ থেকে আসতো। তো লাস্টে যে রেসিডিউটা রইলো 3,000 কত ডলার, বললো এটা কার? আমি বললাম এটা তোমার। ও সিএম কত চাও? আমি বললাম আমি জানি না, আমি তো করি নাই কোনো দিন কাজ। বলছে ওকে ফাইন, ইফ ইউ অ্যালাউ মি টু ডিসাইড, আই উইল ডিসাইড লিটল বিট মোর। everybody I'm giving $5, I will give you $5.50. I'm fine, fair enough. আমার কথা হলো প্রথম শুরু তো করি, তো করলাম। তো সব মিলে 3,000 কত ডলার বাঁচলো। বলে এটা তুমি আমাকে কখন দিবা? আমি বলে আমি পেমেন্ট পাওয়ার পর তোমার দিয়ে দিব। বললো ফেয়ার এনাফ। আমি ফেয়ার এনাফ। তো বলে ওকে। তারপরে সে আমারে জোলার থেকে বাইকের পিও বলে পারচেজ অর্ডার দিয়ে দিল। আমি গিয়ে এলসি খুললাম, ইত্যাদি ইত্যাদি, শিপমেন্টও করলাম। শিপমেন্ট করে যখন ডকুমেন্ট তৈরি করবো, তখন তো আমি কমার্শিয়াল অফিসার, তো ব্যাংকের থেকে একটা ধার করে ডকুমেন্ট আনলাম, পুরানো যারা জমা দেয় আগে তাদেরটা চেক দেখে টেকে কোনোরকম একটা বানায় ডকুমেন্ট জমা দিলাম। তারপর ব্যাংকারদের বললাম একটু চেক করে দিতে, ওরা আবার ঠিকঠাক করে দিল, আবার জমা দিলাম। জমা দেওয়ার পর পরের দিন দেখলাম আমারে একটা ভাউচার ধরাই দিল। আমি বললাম এটা কিসের ভাউচার? বলছে আমরা তোমার ডকুমেন্টটা পারচেস করছি। এই প্রথম শুনলাম যে এক্সপোর্ট করেই টাকা পাওয়া যায়, মানে ডকুমেন্ট পারচেস করে ব্যাংক। তাই এটা তো জানতাম না, এইটা আমার এই জিনিসটা আমার জানা ছিল না। আমি বললাম তার মানে কি এখন কি ব্যাংকে আমার এই টাকা আছে? বলে হ্যাঁ। তা আমি কি তাড়াতাড়ি করে ব্যাংকে অ্যাকাউন্টে চেক করি, দেখি টাকা ঢুকে গেছে। মাশাআল্লাহ, প্রথম আমদানি। তারপরে আমি আমার ব্রিফকেসটা ছিল আমার অফিস, চেক বই, যা যা দরকার, জমা দেওয়ার বই, প্যাড, সিল, পেন, সব এটা আমার। তাড়াতাড়ি করে আমি ওর টাকাটা তুলে, কনভার্সন রেট দেখে 3,000 কত ডলার পাবে আমার কাছে ছিল, ওই টাকাটা তুলে আমি, ও থাকে শেরাটনে, আমি শেরাটনে চলে গেলাম।
টাকাটা দিতে স্কুটারে করে। তো যার গেলাম, তো গিয়ে হাউস ফোন থেকে ওর নাম বললাম, তো আমাকে লাইন দিল। তো লোকটা অত্যন্ত দুপুরবেলা অত্যন্ত বিরক্ত হয়ে বলল, হোয়াই ডিড ইউ কাম নাও? প্রথম এইটা। তাই আমি বললাম যে অ্যাকচুয়ালি I got the money, so I decided to give you as quick as possible. This is your money basically, not mine. So, okay, তখন দেখি সুর নরম হয়েছে, বলছে ওকে ইউ কাম আপ। রুমের নাম্বার বললো, রুম নাম্বার এর আগে জানতাম না, আর ইয়েতে অপারেটারের রুম নাম্বার দেয় না, ফোন কানেক্ট করে দেয়। তো রুম নাম্বার বললো, আমি ওর সুইটে গেলাম। ওর পাশের রুমে ছিল ওর ওয়াইফ। তো দুইটা রুম, সুইটে দুইটা রুম থাকে। তো এক রুমে আমি বসলাম, টাকাটা দিলাম, সেই টাকাটা দেখলো, গুনলো, তারপরে একটা কথা বললো, যে কথাটার জন্য এত বড় গল্প, যে ইউ আর দ্য অনলি পারসন দ্যাট হু ব্রট মানি উইদাউট আস্কিং ফর দ্য মানি। এটা হলো সিনসিয়ারিটি। ওর টাকা আমার দিতেই হইতো, কিন্তু ও চাওয়ার আগে দিছি, দ্যাট ইজ মাই ক্রেডিট, ওইটা আমার ক্রেডেন্সিয়ালে জমা পড়ছে। সো তারপরের থেকে আমার আর ফিরে তাকাইতে হয় নাই। ও যে পরিমাণ অর্ডার আসতো সব আমার কাছে আগে দিত। এক পর্যায়ে আমারে বলতো যে 14টা ফ্যাক্টরিতে আমার সাব কন্ট্রাক্ট চলতো, 14টা ফ্যাক্টরি, আমার একটা ফ্যাক্টরি, আর সবগুলো আমাদের চেয়ে বড়। এবং আমি 15 মাসের মাথায় আই পেড অল দি লোনস। আমি 2.5 বছরের মাথায় আমার অ্যাকাউন্টে 1 কোটি টাকা। যে লোকটা 1700 টাকা বেতন পেত 2.5 বছর আগে, তার অ্যাকাউন্টে 1 কোটি টাকা। তখন 2টা গার্মেন্টস কিনলাম। এটা তোমার ইতিহাসটা এইভাবেই রচনা হয়েছে। যখন 20 বছর ব্যবসা করলাম, তখন মনে হলো যে এত বছর তো ব্যবসা করলাম গার্মেন্টসে মনে রাখার মতো কি করলাম? সবাই গার্মেন্টস করে, আমিও গার্মেন্টস করলাম। সবাই গার্মেন্টস চালাচ্ছে, আমিও গার্মেন্টস চালাচ্ছি। মনে রাখার মতো কিছু হলো? কিছু হলো না। দেন ডিসাইডেড যে না, তাহলে এমন একটা প্রতিষ্ঠান করব যেটা সবাই মনে রাখে। দেন আই ডিসাইডেড যে না, এবার টেক্সটাইল করব। টেক্সটাইলটা একটা নতুন টেক্সটাইল করব, যেটা বাংলাদেশের মানুষ মনে রাখবে, পৃথিবীর মানুষ মনে রাখবে। আমরা তখন মাত্র গ্রিন ফ্যাক্টরির আনাগোনা শুরু হয়েছে আন্তর্জাতিকভাবে। আমরা তখন প্রিপারেশন নিলাম 2014 থেকে গ্রিন ফ্যাক্টরি করব। 14 থেকে যখন গ্রিন ফ্যাক্টরির দিকে গেলাম, তখন ইন্টারন্যাশনাল ইন্ডিয়ার থেকে কনসালটেন্ট আনলাম। কনসালটেন্ট অনেক কস্টলি, বাট আমরা আনলাম, এনে তার পরামর্শ মোতাবেক আমরা করলাম। এটা স্কোরিং হয়, বিভিন্ন জিনিসের স্টোরিং হয়, এনার্জি, তারপরে তোমার যেগুলা তোমার বয়লার এফিসিয়েন্সি, ইটিপি, সব কিছুতে, তারপর কেমিক্যাল সেভিংস, সব কিছুতে অল্প অল্প করে, তা গ্রিন, অক্সিজেন, কার্বন ডাইঅক্সাইড কত কমাইতে পারলাম, ইত্যাদি ইত্যাদি, সব কিছুতে স্কোরিং হয়। তো সব স্কোরিং করে দেখা গেল, আমরা ভাবছিলাম যে আমরা হয়তো গোল্ড হিট করতে পারবো। এটা হলো যে একটা হলো নর্মাল সার্টিফিকেট, তারপর হলো সিলভার, তারপর হলো গোল্ড, তারপর হলো প্লাটিনাম। 80-র উপরে পেলে হলো প্লাটিনাম। তো আমরা আল্লাহর অশেষ রহমত 2016-তে পৃথিবীর প্রথম প্লাটিনাম হিট করলাম ইন টেক্সটাইল ইন্ডাস্ট্রিজ ইন দ্য ওয়ার্ল্ড। সো আমরা অনেক কিছু বাংলাদেশে প্রথম করেছি, যেগুলা আর কোথাও দেখতে পাবা না এবং দেখবাও না। তো সেই জিনিসগুলা আমাদেরকে অনুসরণ করে অনেকে এখন পাচ্ছে, প্লাটিনামও পেয়েছে, আবার গোল্ডও পেয়েছে, নর্মাল সার্টিফিকেশন পেয়েছে। বায়ারদের এখন প্রেশার আছে অনেক, যে এগুলা পাওয়ার। সবচেয়ে বড় যে কথাটা তোমাদের জন্য যেটা ইম্পর্টেন্ট, এগুলো তো হলো একটা সাকসেস, ঘটার পরের সাকসেস, বাট ঘটনা ঘটানোর জন্য তোমাদের জন্য যেটা দরকার, তোমাদের প্রচুর পরিমাণে স্বপ্ন দেখতে হবে এবং নিজেকে বিল্ড আপ করতে হবে অ্যাকর্ডিং টু ইয়োর ড্রিম। যে আমি যে স্বপ্নটা দেখলাম, এটা বাস্তবায়ন করার জন্য আমার কি করণীয়, নিজে নিজে চিন্তা করতে হবে আমি কি করব। এবং মজার ব্যাপার, তোমরা এখন পাস করে যাওয়ার পরে তোমরা কিন্তু হিজিজ হুজুজ কেউ কারো না, প্রত্যেকে যে যার ক্যারিয়ার নিয়ে কিন্তু চিন্তা করবা। কেউ কারো ক্যারিয়ার কিছু করবে না। দোস্ত আমার একটু লিখে দে, আমার সেশনালটা একটু কেমনে রিপোর্টটা কপি করি, কিছু চলবে না। লাইফ ইজ ইয়ার্স। ওই জায়গায় আর হিজিজ হুজুজ কেউ কারো নাই। দুজন ইন্টারভিউ দিতে গেছো, কেউ কারো বলবে না বাইরে কি প্রশ্ন জিজ্ঞেস করছে। দিস দ্য রিয়েলিটি। দুই বন্ধু যে এত ছিলা ইন্ডাস্ট্রিতে, ও দেখবো পরীক্ষা দিয়ে বাইরে এত মানুষ প্রশ্ন, দোস্ত তোরে কি প্রশ্ন জিজ্ঞেস করছে, বলবে না। বলবে এমন সব যেগুলো তুমিও জানো, ও জানে, কিন্তু যেগুলো জানে না এগুলো বলবে না।
সো দিস ইজ দ্য রিয়েলিটি অফ লাইফ। তো তোমাদেরকে স্বপ্ন দেখতে হবে এবং নিজেকে নিজের মতো করে গড়তে হবে, চিন্তা করতে হবে কীভাবে আমার স্বপ্নটা বাস্তবায়ন হবে। তোমরা ইউটিউবে দেখবে অনেক ছোট ছোট এন্টারপ্রেনার আছে, অনেক ছোট ছোট স্ট্রিট ফুড বানায়। তারা কেউ বলে 2 লাখ টাকা ডেলি বিক্রি করি, কেউ বলে 80,000 টাকা, কেউ বলে 1 লাখ টাকা বিক্রি করি। অ্যামেজিং। তারা চাকরি করলে কি তাদের কোয়ালিফিকেশন, কি তারা চাকরি পেত? কিছুই পেত না। কিন্তু তারা তো এন্টারপ্রেনার, তারা তো লোক চাকরি দিছে। কেউ বলে আমরা 10 জনরে দিছি, কেউ বলে 20 জনরে, কেউ বলে 5 জন মিলে আমরা করছি, কেউ বলে আমরা সব ভাই বোন মিলে চালাচ্ছি। সো দিজ আর এন্টারপ্রেনারশিপ। তোমরা যে ডিপার্টমেন্টে আছো এটা হলো উদ্যোক্তা তৈরি করার, ইটস এ মেশিন। এটা তোমার ডিপার্টমেন্টে একটা মেশিন যাদেরকে এন্টারপ্রেনার তৈরি করবে। এই এন্টারপ্রেনার তৈরি করতে হলে তোমরা তোমাদের স্বপ্নকে বাস্তবায়ন করতে হবে, মানুষের স্বপ্নকে না। দেশ কি স্বপ্ন দেখে ওইটা তোমার না, তোমার স্বপ্ন তোমার, দেশের স্বপ্ন দেশের, এটা সামষ্টিকগত। কিন্তু ব্যক্তিগতভাবে তোমার স্বপ্ন দেখতে হবে, তোমার স্বপ্ন বাস্তবায়ন করতে হবে এবং এটার জন্য তোমার প্রিপেয়ার করতে হবে নিজেকে। যে কোয়ালিটিটা বললাম, অনেস্টি, সিনসিয়ারিটি বিসর্জন দিবা না, যত কষ্টে থাকো। দিস ইজ ইউর ক্যাপিটাল, ট্রাস্ট মি। টাকা কোনো ক্যাপিটাল না, অ্যাটলিস্ট আমার ক্ষেত্রে সেটা ছিল না। আমার কোনো টাকা ছিল না। I did business because I had a dream. কিন্তু আমি টাকা ছাড়াই ব্যবসা করছি। আমার 2 জন দিছে বিকজ আই ওয়াজ অনেস্ট। তারা দেখছে এই লোকটা সৎ, এই লোকটার মধ্যে এনার্জি আছে, সো দে পুট বেট অন মি। আমার দিয়ে তারা বেট খেলছে, তাদের টাকাটা আমারে দিছে অ্যান্ড আই ডিড দ্যাট। আমি সাকসেসফুলি বের হয়ে গেছি আলহামদুলিল্লাহ। এবং সৎ এবং যদি সৎ এবং থাকো, নিষ্ঠাবান থাকো, আল্লাহ তোমাদের হেল্প করবে। আই টেল ইউ অনেস্টলি, তোমাদের কোনোদিন বিপদে পড়তে দিবে না। বিশ্বাস করো, কোনোদিন বিপদে পড়বা না। বিপদে পড়বা, দেখবা আবার আরেক কোনভাবে তোমার বাঁচায় নিয়ে গেছে। তাতে তোমার সম্মান ক্ষুণ্ণ হয় না, বেড়ে গেছে। সম্মান তো ক্ষুণ্ণ হবেই না, বাড়বে। তো তোমাদের বেসিক যে জিনিসটা, এটা ধরে রাখবা, এটা হাতছাড়া করবা না। আর চোখটা খোলা রাখবা চারিদিকে। এখন তো তোমাদের অফুরন্ত সুযোগ। আমাদের তো কি করব বললে মাথা চুলকাইতে হইতো 1 ঘন্টা, যে কী ব্যবসা করা যায়। আর তোমাদের এখন ইন্টারনেটে গেলে ওরে বাবা, দেশে বিদেশে, আর এআই তো মাথা খেয়ে ফেলতেছে। এআই জানলেই বলে 2 লাখ টাকার মাসে রোজগার, কি কি দেখি পেপারে। আমরা তো এও জানি না, আইও জানি না, কিছুই জানি না। কম্পিউটারে আবদুল্লাহ চালায় আমারটা, কিছু বিপদে বলে আবদুল্লাহরে ডাকি। তোমাদের ক্যাম্পাসটা সম্বন্ধে ধারণা নিলাম, অ্যামেজিং। এত বড়, এত ছেলে পেলে, এখানের এত এন্টারপ্রেনার হওয়ার সুযোগ বাংলাদেশ আটকাবে কে? তোমরা যদি নিজেদেরটা বোঝো। এবং আরেকটা জিনিস বলি, ক্যাম্পাসে শৃঙ্খলা ধরে রাখা ভেরি ইম্পর্টেন্ট, ট্রাস্ট মি। তোমরা যে 2 দিন স্ট্রাইক করবে, ওই 2 দিন তোমাদের জীবন থেকে চলে গেল, ওই 2 দিনই নাই। সুতরাং সব কিছু চিন্তা ভাবনা করে করতে হবে যে আসলে কি এগুলো আমাদের করা চলবে কি চলবে না। ক্ষতি কার? টিচারদের ক্ষতি না আমাদের ক্ষতি? নিজেরটা নিজে বোঝার চেষ্টা করো। এত কষ্ট করে পড়াশোনা করো, এত কষ্ট করে বাপ মা তোমাদের টাকা দেয়। আমাদের বইটা একটা সুযোগ ছিল যে যারা বাবা মার থেকে টাকা আনতে পারতো না, তারা বইটার একটা টিউশনই করলেই কিন্তু তারা টাকাটা জোগাড় করতে পারতো। এবং মোস্ট 70% আমাদের সময় আমি দেখি সবাই টিউশনই করতো। একটা টিউশনই করলে ওদের পড়ার খরচ হয়ে যেত। বাট তোমরা যারা এত অপরচুনিস্ট, যারা ফ্যামিলি অনেক কষ্ট করে তোমাদের আজকে এই জায়গায় পাঠিয়েছে, তোমরা অনেক স্বপ্ন নিয়ে এখানে আছো, স্বপ্নটারে মুছতে দিও না প্লিজ। স্বপ্নগুলো ধরে রেখো। অনেক স্বপ্ন দেখো, সব স্বপ্ন বাস্তবায়ন হবে না। কিছুও যদি বাস্তবায়ন হয়, ইউ আর থ্রু ইন ইউর লাইফ, ওটাই তোমাদের জন্য যথেষ্ট। সব স্বপ্ন চাইও না, স্বপ্ন আমি এত স্বপ্ন দেখছি, মাত্র 2টা বাস্তবায়ন, গুড এনাফ। একটা হইলেই চলবে। সো একটা যদি ভালো স্বপ্ন হয়, ইল বি থ্রু। যে তোমরা নিজেরা, এই যে এতগুলা লোক আমার থেকে যদি কিছু একটা শুনে তোমাদের যদি কোনো একটু কাজে লাগে, আই উইল বি দ্য হ্যাপিয়েস্ট পারসন। আবার উল্টাভাবে বলি, তোমরা যেহেতু শুনলা, তোমরা যদি তোমাদের জুনিয়র স্টুডেন্টদের যদি বলতে পারো এরকম করে যে হ্যাঁ আমরা এরকম কথাগুলো শুনছি, আমরা আমাদের জীবন এইভাবে তৈরি করছি, তোমরা এইভাবেই তৈরি করো। সো দ্যাট উইল অলসো অ্যানাদার সাকসেস। সো এইভাবে যদি ডিসেমিনেট করো একজনের পর আরেকজন, তাহলে কিন্তু অনেক উদ্যোক্তা হবে। সবাই উদ্যোক্তা হবে এমন কথা কিন্তু আমি বলি না, সবাই হবে না।
কিন্তু একজন হইলেও কিন্তু 30-40 হাজার লোকের চাকরি দিবে, দেশের জন্য বিশাল উপকার। বেকারত্ব সবচেয়ে বড় অভিশাপ, সবচেয়ে বড় অভিশাপ হলো বিশেষ করে বাবা মায়ের জন্য, ছেলে মেয়েদের জন্য তো অবশ্যই, বা বাবা মার জন্য অনেক অভিশাপ, যারা অনেক কষ্ট করে অনেক ত্যাগ স্বীকার করে তোমাদের এই ইউনিভার্সিটিতে পাঠিয়েছে। তো ভালো থাকো সবাই, অনেক বড় হও জীবনে, বাস্তব জীবনে তোমরা অনেক বড় বড় পজিশন নিয়ে থাকো, আমি দোয়া করি। এবং চলার পথে সবসময় অনেস্টি আর সিনসিয়ারিটিটা বিসর্জন দিও না। থ্যাংক ইউ। স্যার, আপনি হচ্ছে 30+ কোম্পানি স্ট্যাবলিশ করেছেন বা কোনো না কোনোভাবে 30+ কোম্পানির সাথে আছেন। মানে হচ্ছে আপনার ডেনিম ফ্যাক্টরি থেকে শুরু করে এত ডাইভার্সিফাইড কোম্পানি করেছেন এবং ডিফারেন্ট সেক্টরে আপনি যে কোম্পানিগুলো প্রতিষ্ঠা করেছেন, স্যার এই আইডিয়াগুলো কিভাবে ডেভেলপ করতেন? একটা জিনিস সত্য, যারা তোমার এন্টারপ্রেনার তাদের কিন্তু সবসময় এই মগজে কিচবিচ করে এরকম নতুন কিছু করার জন্য অলওয়েজ। আমাদের কিন্তু কোনো শান্তি নাই, শান্তি নাই ইন এ সেন্স উই আর রাইডিং এ বাইসাইকেল, ইফ ইউ স্টপ উইল ফল। বুঝানো, একটা বিজনেস শুরু করা মানে ইউ আর রাইডিং এ বাইসাইকেল, যেখানেই থামবা ওখানেই পড়ে দেওয়া। সো বাইসাইকেল যেমন চলতে হবে, বিজনেসও রান করতে হবে। কারণ তুমি যদি ডাইনামিক্সটা দেখো, ধরো আমার এখন একটা ইন্ডাস্ট্রি আছে ডেনিম, একটা ইউনিট 1, আমাদের ইউনিট 1, 2, 3 এরকম আছে। আমি একটা ইউনিট 1-এর উদাহরণ দিচ্ছি। ধরো এখানে 5 বছর চাকরি করার পর সবার কিন্তু স্যালারি বেড়ে যাচ্ছে, সবাই কিন্তু অপরচুনিটি খুঁজতেছে যে আমারে আরও বড় প্রমোশন দিল না কেন, আমার আরও বড় জায়গায় নিচ্ছে না। বাট আমি তো অপরচুনিটি না থাকলে আমি দিব কোথায়? আর আমি বেতন যে বাড়াবো, আমার তো ইনকাম বাড়বে না। কাপড়ের দাম তো প্রতি বছর বাড়ায় না, কমায়, যে কোনো কারণে হোক বাংলাদেশ। সো এই ক্ষেত্রে আমার যে উপায় থাকে না, আমার তখন মনে হয় যে আমি ওভারহেড যদি রেশনালাইজ করতে যাই তাহলে আমার আরেকটা সেগমেন্ট বাড়াইতে হবে, বাড়াইলে আমার ইনকাম বাড়বে, আমার এভারেজ ওভারহেডটা কমে আসবে। স্যার, আমার কোশ্চেনটা হলো, আপনি যখন বিজনেস শুরু করেছিলেন আপনি আমাদেরকে জানিয়েছেন যে 2জন মানুষ আপনার উপর বেড ধরছে, তারপর আপনি রিস্ক নিছেন। স্যার, তারা যেরকম রিস্ক নিয়ে আপনার উপর বেডটা ধরলো, আপনি তো ছিলেন কর্পোরেটে জব করতেন, তো আপনি কিভাবে এই রিস্কটা গ্রহণ করলেন? আগে কি কোনো ছোটোখাটো বিজনেস করার অভিজ্ঞতা ছিল কিনা? আর আমরা যারা রিস্ক নিতে পারি না তাদের জন্য আপনার পরামর্শ কি থাকবে? এই রিস্কটা ক্যালকুলেটিভ। আমি যখন চাকরি ছেড়ে আসলাম তখন আম্মা আমারে জিজ্ঞেস করলো, তুমি যে ব্যবসা শুরু করছো, ব্যবসা যদি লাভ না হয় কি করবা? আমি বললাম, আমার ইঞ্জিনিয়ারিং ডিগ্রিটা তো দিয়ে আসি নেই কাউকে, আমি আবার চাকরি করতে পারবো, নাহলে দেশে না পারলে বিদেশে গিয়ে হলেও চাকরি করতে পারবো। সো দ্যাট ওয়াজ মাই কনফিডেন্স, যে আমার ব্যাকে ছিল, যেটা তোমাদেরও আছে, তোমাদের শিক্ষা তো আছে, এটা তো কেউ নিবে না। তোমাদের যে এডুকেশন, এটা তো কেউ নিয়ে যাবে না, দ্যাট ইজ ইয়োর ক্যাপিটাল, ওইটা তো তোমার কাছে আছে। আর বাকি তুমি যে রিস্ক নিছো সেটা তো, যেটা আমি যা উত্তর দিছি তোমার তাই। আর আমার যদি বলো যে এত তাড়াতাড়ি দ্রুত সিদ্ধান্ত নিলেন কেন, তাহলে এই গল্পগুলো আরেকটু সময় নেবে। বাট শর্টে বলি, আমি বিয়ে করেছিলাম, বিয়ে করার পরে বিয়েটা ধার করে করি, তো ভাবছিলাম যে প্রতি মাসে টুর করে 1000 করে শোধ করে দেবো। বিয়ের পর শোধ আর হয়নি, দিকে আরও বাড়ে। তারপরে যখন সুযোগ পাইছি, আই শুড টেক এ চান্স, I had no alternatives but to take a chance. So আমার আর সারা জীবন তো স্বপ্ন দেখছি ব্যবসার। When I got the opportunity, I grabbed it. That is the reality. My question comes with a situation. You started your entrepreneurship journey in 1980s, but the situation has changed a lot, and also the opportunities and challenges. So if you had to start from the scratch, what quality tools and your strength, and what would be your strategy to get back to the point you are at now? ধরো আমার কোনো ব্যবসা নাই, আমার সব ব্যবসা ফেল করে গেল, আমার টাকা পয়সা নাই, ব্যাংক্রাফট হয়ে গেলাম, ব্যাংক সব নিয়ে গেল, তাহলে আমি কি করব? ওই যে কালা ভুনা আছে না, কালা ভুনা বেচব। আমি হার মানতে রাজি না, বটম লাইন। সব চলে গেলে যাবে, আবার নতুন করে শুরু করবো, বাস না। এর কি শেষ আছে নাকি? ব্যবসার কি কোনো এন্ড আছে যে এই পর্যন্ত যাওয়ার পরে বন্ধ হয়ে যাবে সিলিং?
আমি যে স্টেজে আছি আমার হয়তো একটা এক টানা 2 বছর আমি নিজের মতো করে যে টাকা আসছে সেটা আমি বিজনেসে গ্রো করছি। তো দেখছি বিজনেসের আরেকটু গ্রোথ আনার জন্য আমার এই টাকাতে হচ্ছে না, আরেকটু বড় ফান্ড দরকার। সেক্ষেত্রে এই ফান্ড নেওয়ার রিস্কটা আমি নিতে চাচ্ছি। তো এটা বাসায় একটু মানে মনে হচ্ছে যে বাসা থেকে একটা ক্যালকুলেটিভ লিস্ট, তোমার ফোরকাস্ট তোমার কাছে। তুমি যে যে জিনিসটা তুমি পণ্যটা বড় করবা বানাবা, সেটা সেলসটা তোমার ঠিক রাখতে হবে। সেটা সেলস যদি তোমার কাছে ফর্সা না থাকে, ক্লিয়ার না থাকে পিকচার, তাহলে তুমি বড় করে তো মারা যাবা, তো বড় লস আসবে। সো ওইটা করার আগে অনেকবার চিন্তা করবা যে এক্সপ্যান্ড করা সোজা, সাস্টেন করাটা হলো সবচেয়ে ডিফিকাল্ট জব। সো সাস্টেন করাটাই হলো সবচেয়ে ইম্পর্টেন্ট। যেই ব্যবসাই করো, ছোট ব্যবসা বড় ব্যবসা, আগে সাস্টেন করো। সাস্টেন করে লিকুইড জমায় এমন একটা স্টেজে যাও যখন এক্সপ্যান্ড করবা, মনে করবা এটা যদি আমার হারেও যায়, লসও হয়, ইভেন দেন ইট উইল নট হার্ম মাই অরিজিনাল বিজনেস।